প্রাকৃতিক ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী চায়ের আজকের পর্ব। এই মুহূর্তে আমরা আছি মৌলভীবাজার এবং আমাদের সাথে এই অঞ্চলের কয়েকজন ব্যক্তি আছেন চা খেতে খেতে আড্ডা দেওয়ার জন্য। আমাদের আজকের পর্বের বিষয় বিশ্বাসের বাজারে বিক্রি হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনাদের সবাইকে স্বাগত। যখন নির্বাচন শুরু হয়, নির্বাচন এলেই আমরা দেখি যে বিশ্বাস অবিশ্বাসের বেশ একটা খেলা শুরু হয়, তাই না? অনেক ধরনের বিশ্বাসের অবিশ্বাসের ঘটনা আমরা দেখতে থাকি এবং আমরা আমাদের জ্ঞান হওয়া থেকে আজ পর্যন্ত বিশ্বাসটা যেভাবে দেখেছি সেখান থেকে আলোচনাটা করব। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা যে বিশ্বাস করি, এই যে আমরা সাধারণ মানুষ, আমরা যে বিশ্বাস করি, আমরা কি জেনে বুঝে করি নাকি এই বিভিন্ন ধরনের ভয়, ইনফ্লুয়েন্স বা কোনো ধরনের কারো কথায়, কারো প্রভাবে আমরা আসলে আমাদের বিশ্বাসটা করি এই যে নির্বাচনে? কারণ এই ভুল বিশ্বাস কিন্তু আমাদেরকে একটা বড় ক্ষতির দিকে নিয়ে যেতে পারে। যে কেউ বলতে পারেন। আমরা বিগত দিনগুলো দেখেছি যে নির্বাচন যখনই আসে তখনই কিন্তু অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়। যেমন আপনার আর্থিক যে বিষয়গুলো চলে আসে, পেশি শক্তি যে বিষয়গুলো চলে, প্রভাব প্রতিপত্তি যে বিষয়গুলো চলে আসে। এই বিষয়গুলো যখন আসে, এই সমস্যাগুলো যখন প্রতীয়মান হয়, তখন কিন্তু অনেকাংশে নির্বাচন বিষয়টা মানুষের ভিতরে দ্বিধা সৃষ্টি হয়ে যায়, দ্বিধাবোধ হয়ে যায়। একটা রাষ্ট্রের দায়িত্বে একজন মানুষকে পাঠানোর আগে অবশ্যই উচিত আমাদের যে একজন মানুষকে জেনে শুনে বুঝে তাকে ভোট দেওয়া, তাকে নির্বাচিত করা, তাকে আমাদের রাষ্ট্রের দায়িত্বে বসানো। এখন যদি সৎ এবং যোগ্য নেতা বাছাই করতে হলে আপনি যদি চান আপনি পারবেন না, আমি যদি চাই আমি পারবো না। এখন এটার দায়িত্ব কারা? যারা রাজনৈতিক দল, ওনাদেরকে বাছাই করতে হবে সৎ, যোগ্য এবং আদর্শ নেতা। আপনারা আদর্শ নেতা যদি বাছাই করেন সেক্ষেত্রে আমরা অবশ্যই ভোট দেব। যারা সাধারণ মানুষ, আমরা কি কোনোভাবে উল্টো প্রভাব বিস্তারটা করতে পারি? আমাদেরও অনেক কিছু করণীয় আছে। আমাদেরকে এইটাই করতে হবে যে যাতে মানে সমস্যার থেকে দূরে আমাদেরকে থাকতে হবে। নিজ স্বার্থের কারণে আমরা জনগণ যদি সর্বদা সমস্যাটা সৃষ্টি করি, তাহলে তো আমাদের আমাদের আকাঙ্ক্ষিত পর্যায়ে আমরা যেতে পারি না। যারা নতুন দল আসবে অথবা পুরাতন দলও যদি নেতৃত্বে আসবে, আমি আশা করি জানে আমরা মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আপনি আমি যদি আমরা মানুষের উপর যদি বিশ্বাস যদি না করে কাকে বিশ্বাস করব? প্রশ্ন এখানে। খারাপ মানুষের মধ্যেই কিছু ভালো মানুষ লুকিয়ে আছে, তাদেরকে অবশ্যই আমাদেরকে বাছাই করতে হবে। তো আমার মনে হয় এটা কিন্তু আমাদের রাষ্ট্রতে, আমাদের দেশে অনেক পিছিয়ে আছে এই চিন্তা থেকে। আমাদেরকে এখন আসলে ওই পিছিয়ে যাওয়ার সময় নাই। আমাদেরকে চিন্তা করতে হবে এখন, দলদেরকেও চিন্তা করতে হবে, রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকেও চিন্তা করতে হবে যে কাকে আমরা নির্বাচিত করতে পারি। আঙ্কেল বলছেন যে একজন মানুষকে নির্বাচিত করার দলীয় কিছু দায়িত্ব থাকে, যেমন উনি ভালো মানুষ কিনা, উনি আমাদের দল থেকে ওনাকে যে আমরা নির্বাচিত করব, উনি কি ভালোভাবে আমাদের দেশের কাজটা করতে পারবেন কিনা, এটাও আমাদের দলেরও কিছু জানা বোঝা উচিত। এটা কি আমাদের বোকামি, নাকি আমরা জাস্ট অন্যের কথায় বিশ্বাস করে ফেলছি, আমাদের আর কোনো উপায় নেই দেখে? যদি বলতে চান। আমরা একজনকেই বারবার বিশ্বাস করি, কিংবা আমরা জেনে বুঝে বিশ্বাস, কিংবা অন্যজনের একটা, যেমন আমাকে আমার কাজিন একজন বলল যে না উনি ভালো মানুষ, আমিও চোখ বন্ধ করে ওনাকে ভোট দিয়ে দিলাম। এরকম যদি চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকে, তাইলে আমি মনে করি যে আমাদের রাষ্ট্রে ভালো মানুষ আসাটা খুব হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। রাষ্ট্র পরিচালনার ক্ষমতায়ন করতে হলে আমাদের অবশ্যই বিশ্বাসটাই প্রতিমা। এটা জনগণের মাঝে কিংবা আমাদের মাঝে এই বিষয়টা বিশ্বাসের যে বিষয়টা ওটা প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি সঠিক লোক বা সঠিক ব্যক্তি বাছাই যদি না করতে পারে, তাহলে মনে করবেন আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে নিচের দিকে ওই পাপটা আমাদেরকে বহন করতে হবে। আপনি যদি 5 বছরে যদি নেতৃত্বে থাকেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম 5 বছর পিছনে পড়বে। আপনি 5 বছর ভালো নেতৃত্ব দেওয়া মানে কি আপনার বাংলাদেশ 5 বছর অনেক উপরে এগিয়ে যাবে। তা আমরা চাই যে আসলে একটা ভালো একটি নির্বাচন এর মধ্য দিয়েই আমাদের এই যে বিগত দিনে যে আমাদের যে বিশ্বাসটা ছিল ভালো একটি রাষ্ট্র পরিচালনার, সেটা আসলে সৃষ্টি করা দরকার। আর
বারবার ইমোশনালি চিন্তা না করে নিজের ব্যক্তিত্ব কিংবা নিজের যে আমাদের ইচ্ছা আছে কিংবা আমাদের একটা স্বপ্ন আছে যে না আমরা একটা বাংলাদেশ, সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, ওই চিন্তা ভাবনা নিয়ে যাতে আমরা আগামী নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়ে নিচ্ছি প্রাকৃতিক ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী চা থেকে একটা ছোট্ট বিরতি। এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম প্রাকৃতিক ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী চাতে। আমরা আছি চা বাগানের ভেতরে। এখন আমরা নির্বাচন নিয়ে কথা বলবো চা বাগানের মানুষদের সাথে। আমরা দীর্ঘদিন থেকে আমার জানা মতো কয়েকটা নির্বাচন হয়ে গেছে, কিন্তু যে প্রত্যাশাগুলো আসলে আমরা ধারণ করি যে আমাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গা, সে জায়গা দেখি প্রতিবারই আমরা ভোট দেই, কিন্তু ভোটের জায়গাটা কিন্তু আমাদের কখনো পূরণ হয় না। আমরা শ্রমজীবী মানুষ, আমরা চা শ্রমিক, চা শিল্পর সাথে কাজ করি। আমরা দীর্ঘদিন থেকে শোষণ বঞ্চনা, চা শ্রমিকদের যে মজুরি আছে, ভূমি অধিকার আছে, আপনার শিক্ষা, চিকিৎসা, আপনার এই জায়গায় নিম্ন এতটা মান নিচে, তারপরেও আমরা প্রত্যাশা করি। বারবার অনেক দল এসেছে গেছে, কিন্তু দেখা গেছে কি যে আমাদের প্রত্যাশার জায়গা, আমরা যে জায়গায় থাকি সে জায়গায় ওনারা অনেক প্রত্যাশা দেন আমাদের, কিন্তু কোনো প্রত্যাশা পূরণ হয় না। যে দলেই ক্ষমতায় আসুক না কেন, সবার উচিত রাষ্ট্রের চিন্তা করা, জনগণের চিন্তা করা, দেশের চিন্তা করা। সে জায়গা থেকে আমরা দেখেছি যে বারবার যারা ক্ষমতায় আসেন ওনারা কি করেন, ওনারা শুধু ব্যক্তি স্বার্থ দেখেন, ওনাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। চা শ্রমিকরা যে শ্রমবঞ্চনার ইতিহাস, চা শ্রমিকদের 150 বছরের শাসন শোষণ, তো আমরা সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকে। আমরা আওয়ামী লীগ সরকারের কাছে আমাদের অনেক চা শ্রমিকরা বেশি ম্যাক্সিমামে ভোট দিয়েছেন নৌকায়, কিন্তু আমাদের এই সরকার কোনো আমাদের মানে একটা জীবন ব্যবস্থার যে উন্নয়ন করতে পারে না, শুধু আমাদেরকে ব্যবহার করেছে। এমন অন্য সরকার যাতে এই আমাদেরকে যেমন ব্যবহার করতে না পারে। আমাদের এখন বর্তমান মজুরি দেখেন 187 টাকা। বাংলাদেশের এমন কোনো কিংবা বিশ্বের কোথাও এরকম মজুরি আছে বলে আমার বিশ্বাস হয় না। সর্বনিম্ন মজুরি, এই মজুরিতে শ্রমিকরা কাজ করছে। ওনাদের স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান সব দিক থেকেই আমরা বঞ্চিত। তো আমরা চাই সরকার যে সরকারি ক্ষমতায় আসুক, সেই সরকার যেন আমাদের একটা ভালো বিহিত ব্যবস্থা করুক এবং শিল্প বান্ধব, শ্রমিক বান্ধব একটা সরকার আসুক। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কোনো দল বা নেতাকে বারবার কি বিশ্বাস করা যায় কিনা, আবার যদি সুযোগ আসে যে দলকে একবার বিশ্বাস করেছিলেন সেই দলকে আবার বিশ্বাস করবেন? আসলে আপনি চা শ্রমিকরা যারা আছে চা বাগানের, তারা 150 বছর না 200 বছরের ইতিহাস, যুগ যুগ ধরে ঢোকার পাত্র হিসাবে বর্তমানে বাংলাদেশে বসবাস করছে। সারা বাংলাদেশে আনা পড়তে থেকে চা শ্রমিক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের এশিয়ার সবচেয়ে বৃহত্তর ইউনিয়ন। এবং এই ইউনিয়নের শ্রমিকের ব্যাপারে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখা যাচ্ছে যে 187 টাকা 8.40 পয়সা, 42 পয়সা প্রায় সামথিং। এই টাকা দিয়া শ্রমিকের কি হবে এবং এই দেশের মানুষের কি হবে? এবং পিছিয়ে পড়া চা জমি পুছিয়ে আজকে কত সময় লাগবে? পেট উঠে নিয়ে কোনো রাজনৈতিক দল কি কীভাবে চিন্তা করে? না, বার করে আপনাদের প্রত্যেকটা বিষয়ে যেমন চা শ্রমিকদেরকে খালি বাধাগ্রস্ত করা হচ্ছে। আমরা মূলত বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চা শ্রমিকরা শুধুমাত্র দয়ার পাত্র, এর বাইরে আর কিছু না। এখন আমি মনে করছি আমরা যারা চা শ্রমিক, চা বাগানের শ্রমিকরা রয়েছি, আমরা ভুয়ায় বিশ্বাস করি, কিন্তু সত্যিটা আমরা পাই নাই কোনো জীবনে। কারণ যে নেতায় আমরা চা বাগানের চা শ্রমিক এক ধার থাকি চুকরি ভরিয়া ভোট দিয়া দেই, তাদেরকে পাস করাই দেই। এরপরে পরিণাম দেখি চা বাগানের শ্রমিকের কথা কেউ বলে না। চা শ্রমিককে নিয়ে যদি কেউ চিন্তা করছো, তো 188 টাকা মজুরি আমরা চা বাগানের চা শ্রমিকরা বাচ্চা কাচ্চাকে কিভাবে মানুষ করব, নিজে কিভাবে খাবো, নিজে কিভাবে চিকিৎসা করব। এবার যদি কোনো সরকার চা বাগানের নিয়ে চিন্তা করে, তাইলে আমরা মনে করবো চা শ্রমিকরা সফল হব, নাইলে আমরা চা শ্রমিকের জীবনটাই মনে করবো বিফল। অনেক ধন্যবাদ, ভালো লাগে খুব। এতক্ষণ পর্যন্ত চা বাগানের মানুষদের কথা শুনলাম। তাদের একটাই প্রশ্ন, পরিবর্তন কি আসলেই আসবে? এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি প্রাকৃতিক
ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী চা থেকে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। আবারও ফিরে এলাম প্রাকৃতিক ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী চাতে। আমরা এই মুহূর্তে আছি মণিপুরি পাড়ায়। কথা হবে এখানকার মানুষদের সাথে। দাদা, আমাদের আজকের বিষয়টা হচ্ছে বিশ্বাসের বাজারে বিক্রি হচ্ছে ভবিষ্যৎ, সেটা নিয়ে আমাদের বেশ কিছু প্রশ্ন। মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে না আসলে বেশিরভাগ সময় দেখা যায় কেউ ভয় দেখিয়ে, কেউ ধর্মের নাম করে, কেউ উন্নয়নের নাম করে আমাদের কাছ থেকে আমাদের বিশ্বাসটা কিনে নেয়। সেই ক্ষেত্রে আমরা কি নাগরিক নাকি পণ্য? আপনার কি মনে হয়? আসলে আমরা অতীতেও দেখেছি, আসলে আমাদের যখনই কোনো নির্বাচন আসে, যে সে মানে জেলা পর্যায়ে হোক বা ইউনিয়ন পর্যায়ে হোক, তখন আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেখায় প্রার্থীরা, বিভিন্ন প্রলোভন দেখায়, এই করবে সেই করবে, আমাদের দেশের এই উন্নয়ন করবে, আমাদের সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন করবে। আসলে পরবর্তীতে দেখা যায় এইগুলি প্রতিশ্রুতি থেকে যায়। এক্ষেত্রে আমি মনে করি আসলে আমরা পণ্যই, আসলে আমরা নাগরিক না। এই প্রতারণা থেকে কিভাবে আমরা উদ্ধার পেতে পারি যাতে সামনের নির্বাচনটা আমাদের জন্য খুব ফলপ্রসূ হয়? এখান থেকে উত্তরণের জন্য আমার ব্যক্তিগত মত হচ্ছে আমরা সবাই এক হতে হবে, এবং যারা একটু শিক্ষিত, যারা বর্তমান বিশ্বের সাথে বা বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটাকে আমরা এখান থেকে উত্তরণের জন্য আমরা যদি এক থাকি, তাহলে মনে হয় এই যে বর্তমান যে সিচুয়েশনে আমরা পড়ি সবসময়, এখান থেকে আমরা উদ্ধার হতে পারবো। সত্যি যদি মানুষকে ভালোবেসে সেবা করেন, জনগণও তাকে সেই সেবার তার যে মনোভাবের আপন করে নেবে, তাকে সবসময় মনে রাখবে, তার যে কোনো কাজে সবাই তার ডাকে আহ্বান দিয়ে জনস্রোত তৈরি হবে, বিশাল জনসমাগম হবে, এবং তার সমস্ত যত কাজ সে চাইবে জনগণ সব কিছু উজাড় করে তার জন্য ঝাঁপিয়ে পড়বে, তার সমর্থনে থাকবে। নির্বাচনে যে প্রার্থী জিতে ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, তার কাছে দাবিটা কি থাকবে, চাওয়া? প্রথম এবং প্রধান দাবি এবং আমাদের অধিকার হচ্ছে আমাদের লাইফ সিকিউরিটি। আমরা দিনে যেভাবে স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে চলতে পারি, রাতেও যাতে সেভাবে আমরা দরজা জানালা খুলেও ঘুমোতে পারি, সেরকম নিরাপত্তা আমরা চাই। আপনাদের এই কমিউনিটিতে আপনারা কেমন নেতাকে দেখতে চান? এখন আমরা এমন নেতৃত্ব চাই যে নেতৃত্বে থাকবে আমাদের প্রতি সহানুভূতিশীল থাকবে, তাছাড়া আমাদের কৃষ্টি কালচার এবং আমাদের কমিউনিটি সম্পর্কে যার একটা সফট কর্নার থাকবে, এই ধরনের নেতা আমরা চাই। আসলে এলাকা থেকে নির্বাচিত নেতা এমন একজন নেতা হোক যে তার নেতৃত্ব চার দেয়ালের এসি রুমে বসে নেতৃত্ব করবেন না, মাঠ পর্যায়ে নেমে আসুক, আমাদের সাথে সরাসরি যাতে কথা বলার সুযোগটা দেয়। আমাদের মনের কথা যদি আমাদের কাছ থেকে সরাসরি না শুনেন, না বুঝেন, না জানেন, উনি আমাদের হয়েই বা কাজ করবেন কীভাবে? পাশাপাশি আমরা আশা রাখি, আমরা যেহেতু আমাদের ছোটো বোন এই যে উনি আর আমার বড় ভাই দুইজন বলেছেন, বড় দাদা দুইজন বলেছেন, নিরাপত্তাটা সবচেয়ে বেশি জরুরি। সব কাজ কিন্তু আমার পায়ে দাঁড়াবার স্থানটাই যদি নিরাপদ নয়, হ্যাঁ, যেখানে আমি রাত্রে শুভ সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর এলাবো, সেখানে যদি নিরাপদ না থাকে তাহলে কোনো কিছুই করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমাদেরও কি একটু নতুনভাবে চিন্তা করার দরকার না? আমাদের বোধ শক্তিটাকে আরো কাজে। হ্যাঁ, আমি মনে করি এই সিচুয়েশন থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আমরা আর কতদিন এভাবে অবহেলিত থাকব? আমি আশা করি অতি শীঘ্রই আমাদের দেশে মানে জনগণের যে জাগরণ উঠেছে বা যে জোয়ার উঠেছে, জনগণের মধ্যে যে একটা সচেতনতা আসতেছে, আমার মনে হয় এই পরিবর্তনটা অবশ্যই হবে। আমরা আসলে যারা সাধারণ জনগণ, তারা কি নারী প্রার্থীর উপরে আস্থা রাখতে পারছি না, নাকি নারী প্রার্থী যে সে নিজেই নিজের উপরে আস্থা রাখতে পারছে না, মানে একদম আত্মবিশ্বাস যে তা রাখতে পারছে না? একটু যদি বলেন। নারীর তো একটা নির্দিষ্ট কোটা তো আছে, তারপরেও আমরা নারীরাই যদি নারীকে উদ্বুদ্ধ না করি, নারী এগিয়ে আসতে পারবে না। প্রথম এবং প্রধান সাপোর্ট আসতে হবে তার ফ্যামিলি থেকে, তার ফ্যামিলি সাপোর্ট থাকতে হবে। ফ্যামিলি মেম্বাররা যখন সাপোর্ট করবে, তারপর তার যে লোকাল ভোটার, তার এরিয়া থেকে, তার নিজস্ব জগৎ থেকে যখন সে সমর্থন পাবে, সে নিজে থেকেই এগিয়ে আসবে।
আর আমরা যারা ভোটার বলা যায়, আমরা যারা নাগরিক, আমাদের এলাকায় কে যোগ্য ওটা তো আমরা নিজেরাই বুঝে নিতে পারবো। আমরা যদি এক হয়ে যদি একজনকেই আমরা সিলেকশন করে বলি যে উনিই আমাদের জন্য যোগ্য, আর যিনি কাজ করবেন উনিও যদি মন থেকে সবার জন্য একসাথে কাজ করেন, পার্শালিটি না করে, আমি নিশ্চিত নারী উদ্যোক্তা, নারী এই যে প্রার্থী সংখ্যা বাড়বে এবং সামনে এগিয়ে আসবে নারীরা। আমরা খুব ভালো ভালো কিছু কথা এখান থেকে শুনলাম এবং আমরা আশা করি যে সামনের নির্বাচনটা আমাদের জন্য এমন হবে যেন পরবর্তী 5টা বছর আমরা খুব শান্তিতে, নির্বিঘ্নে এবং আমাদের নিরাপত্তা নিয়ে, শান্তি নিয়ে বসবাস করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ। ধন্যবাদ। প্রাকৃতিক ও নিরাপদ জিরো ক্যাল নিবেদিত নির্বাচনী চায়ের আজকের পর্ব এখানে শেষ করছি। আমরা সামনের পর্বে যাব, আবার অনেক নতুন জায়গায় নতুন নতুন মানুষের সাথে কথা বলবো। সে সব সময়ে আপনাদের সাথে থাকবেন। দেখা হবে। চোখ রাখুন চ্যানেল 24-এ।